তুই সরি বলবি? হ্যাঁ বলবো। এত অবাক হওয়ার কিছু নেই। যা করতে বলেছি কর। রাখছি এখন। অনেক কষ্টে ঐশী এবং অর্ষাকে কনভিন্স করিয়ে ডিনারের জন্য রেস্টুরেন্টে নিয়ে এসেছে তামিম। আহনাফ যাতে অর্ষার সাথে আলাদা কথা বলতে পারে তাই আসার সময় তামিম অর্ষাকে বাহানা দিয়ে বলেছে ঐশী এবং তাকে যেন একটু আলাদা কথা বলতে দেয়। অর্ষাও সেই কথা মাথায় রেখে ঐশীকে বলল, খুব আপু, খাবার আসতে তো সময় লাগবে, আর এই রেস্টুরেন্টটা সুন্দর, আমি একটু ঘুরে দেখি। চল আমিও যাই তোর সাথে। অর্ষাকে এই অবস্থায় একা ছাড়তে চাচ্ছিল না ঐশী। অর্ষা তড়িঘড়ি করে বলল, না, আমি একাই ঘুরবো, তুই বস। ঐশী কিছু বলতে যাবে তখন তামিম চোখের ইশারায় কিছু বোঝাতে চাইল। ঐশী না বুঝলেও অর্ষাকে আর বাধা দেয়নি। অর্ষা উঠে যাওয়ার পর তামিম বলল, সমস্যা নেই, আমি আহনাফকে বলে দিয়েছি ও থাকবে অর্ষার সাথে। আর খাবার এলে আমরা ওদের কল করে ডেকে নেব। আহনাফ ভাইয়াও এসেছে নাকি? দেখলাম না তো। নিচে আছে। আহনাফ অনেকক্ষণ ধরে এলো, এখনও অর্ষার মুখোমুখি হয়নি। কেমন যেন অস্বস্তি লাগছিল তার। অনুশোচনা এতটাই প্রবল যে সামনে যেতেও তার ইতস্ত বোধ হচ্ছিল। এজন্য দূর থেকেই সে অর্ষার প্রতি লক্ষ্য রাখছিল এবং মনে মনে সাহস সঞ্চয় করছিল সামনে যাওয়ার। অর্ষার ডান পাশের চোখটা তখনও ভীষণ ব্যথা করছিল। আস্তে আস্তে জায়গাটা কালশিটে হয়ে যাচ্ছে। রেস্টুরেন্ট ঘোরার মতো মন ভালো নেই তার। শুধুমাত্র ঐশী এবং তামিমকে স্পেস দিতেই সে মিথ্যা কথা বলেছে। এখন বসে আছে অন্য পাশে ওদের থেকে দূরের একটা টেবিলে। থাই গ্লাস দিয়ে বাইরের আধো আলো অন্ধকার আকাশটাকে দেখছিল সে। আকাশ কেমন গুমোট হয়ে আছে, চাঁদ তারা কিছুই নেই আজ। আলো ঝলমলে রেস্টুরেন্টে বসেও তার মনে গভীর তমসা। এই পর্যন্ত রিহান তাকে একটা কল বা মেসেজ কিছুই দেয়নি। সে দীর্ঘশ্বাস নিয়ে ফেসবুকে ঢুকলো। নিউজ ফিডে প্রথমেই এলো রিহানের আইডি থেকে কিছুক্ষণ আগে পোস্ট করা অনেকগুলো ছবি। সে একটা একটা করে রিহানের হাসি মুখের ছবি দেখতে লাগলো। ছবিগুলো আজকে তার জন্মদিন সেলিব্রেট করার। কেউ কেউ রিহানকে কেক খাইয়ে দিচ্ছে, আবার রিহান অন্যদের কেক খাইয়ে দিচ্ছে, এরকম অনেকগুলো ছবি এবং ভিডিও। এসব দেখে তার মনটা আরও বেশি খারাপ হয়ে গেল। চোখের কোণায় জমা হলো অশ্রুকণা। অশ্রুতে টইটুম্বর করছে তার নেত্রদ্বয়। আজকাল কি সে বেশি ইমোশনাল হয়ে যাচ্ছে? বেশি কষ্ট পাচ্ছে সব কিছুতে? বুকটা কেমন যেন ভারী ভারী লাগছে। দম বন্ধ করা অনুভূতি হচ্ছে তার। ডান চোখের ব্যথাটাও টনটন করছে। আহনাফ সব কিছুই পাশের টেবিলে বসে দেখছিল। মেয়েটা এভাবে কাঁদছে কেন? সে নিঃশব্দে অর্ষার পাশের চেয়ারে বসলো। কাঁপা কাঁপা হাত অর্ষার চোখের দিকে এগিয়ে নিয়েও আবার ফিরিয়ে আনছিল। অবশেষে সে হাত গুটিয়ে নিয়ে ম্রিয়মাণ স্বরে বলল, আই এম সরি। অর্ষা ত্রস্ত দৃষ্টিতে তাকালো পাশে। কিছুটা অবাক হয়েছে সে। বিস্মিত কণ্ঠে জিজ্ঞেস করল, আপনি এখানে? আমি আহনাফ একটা টিস্যু এগিয়ে দিয়ে বলল। চোখ মুছে নিন। অর্ষা টিস্যুটা নিল না। সে তখনও তাকিয়েছিল আহনাফের দিকে। আহনাফের দৃষ্টি ছিল সামনে ফাঁকা স্থানে। যখন দেখল যে অর্ষা টিস্যু নিচ্ছে না তখন সে পাশ ফিরে অর্ষার মুখের দিকে তাকালো। চোখ দুটো নজরে আসতেই ফের সে অনুশোচনায় দগ্ধ হতে লাগলো। দৃষ্টি নত করে ফেলল, নরম স্বরে বলল, আমি খুবই দুঃখিত অর্ষা। আমি ভাবতেও পারিনি যে এমন কিছু হবে বা হতে পারে। আমি আপনাকে দেখিনি তখন। অর্ষা একটা দীর্ঘশ্বাস নিল। তামিমের হঠাৎ কল করে ডিনারের অফার করা, আবার অর্ষার এরকম অবস্থাতেও আসার জন্য জোর করার পেছনের কারণটি এখন তার কাছে একদম পরিষ্কার। সে আহনাফের হাত থেকে টিস্যু নিয়ে চোখ মুছে বলল। জানি। আহনাফ আবার তাকালো অর্ষার দিকে। অর্ষা বলল, আমি জানি আপনি ইচ্ছে করে এটা করেননি, করার কথাও নয়। কেননা আপনার সাথে তো আর আমার কোনো শত্রুতা নেই। আপনি রাগের বশে ছিলেন বলে আমাদের উপস্থিতি খেয়াল করেননি। ওই ঘটনার পর থেকে আপনার মা এবং তামিম ভাইয়া যে কতবার সরি বলেছে তার কোনো হিসেব নেই। এতবার সরি শুনে আমার নিজেরই উল্টো অনুতপ্ত বোধ হচ্ছিল। কারণ দোষ না করেও আমার চেয়ে বয়সে বড় কেউ এতবার সরি বললে আমার নিজেকেই ছোট মনে হয়, খারাপ লাগে। সেখানে আপনার মা তো আমার মায়ের মতোই। আমি তার জায়গায় নিজের মাকে ইমাজিন করছিলাম। এই জন্য খারাপ লাগাটা আরও বেশি কাজ করেছে। অন্যদিকে তামিম ভাইয়াও আমার বড়। আমার নিজের কোনো ভাই নেই, 3 বোন আমরা। তাই তামিম ভাইয়া খুব সহজে আমার এবং অর্থের কাছে ভাইয়ার
জায়গাটা দখল করে নিয়েছে। আপনি হয়তো জানেন না যে ইতোমধ্যে অর্থী তামিম ভাইয়ার জন্য কতটা পাগল হয়ে গেছে। অর্থীর সন্ধ্যার পরপরই ঘুমিয়ে পড়ে, নয়তো আজ সাথে আসলে দেখতে পারতেন ওর পাগলামি। শেষের কথাগুলো বলে একটু হাসলো অর্ষা। আসলে সে পরিস্থিতি এবং আহনাফ দুটোই স্বাভাবিক করতে চাইছে। আহনাফ ক্ষীণস্বরে বলল, সত্যি কি আমার প্রতি আপনার কোনো রাগ নেই? অর্ষা দুদিকে মাথা নাড়ল, ফের টিস্যু দিয়ে চোখের পানি মুছে মৃদু হেসে বলল, না, দয়া করে আন্টি এবং তামিম ভাইয়ার মতো আপনিও বারবার সরি বলে কিংবা এই প্রসঙ্গ টেনে এনে আমাকে পুনরায় অস্বস্তিতে ফেলবেন না। কিন্তু আমি কি করে বুঝবো যে আপনি আমার উপর রেগে নেই? আমার ব্যবহার কিংবা কথায় কি মনে হচ্ছে যে আমি অভিনয় করছি? আহনাফ একটু বাঁকা হেসে বলল। কি জানি, মেয়েদের মনে তো অনেক কিছুই চলে। প্রত্যুত্তরে অর্ষাও বিদ্রুপের সহিত বলল, কেন? ছেলেদের মনে কি অনেক কিছু চলে না? এনিওয়ে, আমি আপনাকে আপনার পছন্দের কিছু গিফট করতে চাই। যদি আপনি সেটা গ্রহণ করেন তাহলে আমি বুঝে নেব যে আপনি আমার উপরে রেগে নেই এবং আমাকে ক্ষমাও করে দিয়েছেন। এখানে গিফটের কথা আসছে কোথা থেকে? আসছে, আমরা কারোর উপর রেগে থাকলে কিংবা তাদের অপছন্দ করলে তাদের দেওয়া কোনো কিছু গ্রহণ করি না। আসলে আমি এরকম, তাই বললাম। আমার গিফট লাগবে না। আমি সত্যিই আপনার উপর রেগে নেই। ওকে ফাইন, তাহলে তো আমার দেওয়া গিফট নিতেও আপনার অসুবিধা নেই। আপনার সাথে তো আমার গিফট আদান প্রদান করার মতো সম্পর্ক নেই। সম্পর্কের নামকরণের জন্য তো আমি গিফট দেব না, আমি দেব জাস্ট শিওর হওয়ার জন্য। বলুন আপনাদের পছন্দের কি দেওয়া যায়? অর্ষা ক্ষীণ শ্বাস নিয়ে বলল, সেটা পরে দেখা যাবে। পরে কখন? সময় তো চলে যাচ্ছে না। আপনি তামিম ভাইয়ার ফ্রেন্ড, তাই ইচ্ছায় হোক বা অনিচ্ছায় আমাদের আবার সুযোগ হবে, আমাদের আবার যোগাযোগ হবে, তখন না হয় বলবো। শিওর? হ্যাঁ, কথা দিচ্ছেন? অর্ষা কিছুক্ষণ চুপ করে থেকে বলল, দিচ্ছি। থ্যাংক ইউ। অর্ষা মৃদু হাসল। আহনাফ অনেকক্ষণ পর বলল, বেশি ব্যথা করছে? অর্ষা বুঝতে না পেরে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালো। আহনাফ অর্ষার চোখের কিনারের কালশিটে দাগের দিকে তাকিয়ে বলল, চোখের কথা বলেছি। একটু ব্যথা তো করবেই কিছুদিন না। চোখেও লেগেছে? না। আমার আপনাকে দেখলেই কষ্ট হচ্ছে, নিজেকে নিজেই যেন ক্ষমা করতে পারছি না। এমন হলে তো আপনার সামনে আর আসা যাবে না। ছেলে মানুষ এত নরম মনের হয় নাকি? আহনাফ হাসল। অর্ষা ভ্রুকুটি করে বলল, হাসছেন কেন? না, এমনি। অর্ষা আর কিছু বলল না। তামিম কল দিল এর কিছুক্ষণ পরই। খাবার সার্ভ করা হয়েছে, এজন্য চলে আসতে বলল। কল কেটে আহনাফ অর্ষাকে নিয়ে তামিম এবং ঐশীর কাছে গেল। সকাল থেকে বাড়ির সবাই সব কাজ গুছিয়ে রেডি হয়ে নিচ্ছে। সবার আগে রেডি হয়ে বসে আছে অর্থী, বাকিদের সে তাড়া দিচ্ছে। সবাই মিলে আজ তামিমদের বাসায় যাবে। তামিমের বাবার অনুরোধে এঙ্গেজমেন্টের আয়োজন ওদের বাসাতেই হবে। এই কয়দিনে ঐশীর বাবা ওসমান আলম ছেলে ও তার পরিবার সম্পর্কে খুঁটিয়ে খুঁটিয়ে সকল তথ্য নিয়েছেন। ছেলের বা পরিবার সম্পর্কে সকল তথ্য ইতিবাচক ছিল, তাই তারাও আর কোনো আপত্তি করেনি। এখন ভালোই মেয়েটার বিয়ে হলেই তিনি কিছুটা হাঁপ ছেড়ে বাঁচেন। ঐশীর বিয়ের পর অর্ষার বিয়েটাও তিনি এবার দ্রুত দিয়ে দিবেন বলে ঠিক করেছেন। ঐশীর মতো পড়াশোনার পাঠ চুকানো পর্যন্ত অপেক্ষা করবেন না। ওসমান আলম তৈরি হয়ে ড্রয়িং রুমে অপেক্ষা করছিলেন। অর্থী ব্যস্ত হয়ে ঐশীর রুম থেকে বের হলো বাবাকে ডাকতে। ও বাবা, বাবা, বাবা গো। ওসমান আলম হেসে উঠলেন, মেয়ের মতোই উতলা হয়ে বললেন, কি বাবা? অর্ষাপুকে ফোন দাও না, বাসা আসতে বলো জলদি। বাসায় আসতে বলবো মানে? অর্ষা কোথায় গেছে? আমিনা বেগম ড্রয়িং রুমে আসতে আসতে বললেন, একটু কলেজে গেছে, কি নাকি প্রজেক্ট জমা দেওয়ার লাস্ট ডেট আজ, তাই। ও আসবে কখন? আমরা যাব কখন? চলে আসবে, তুমি তাও ফোন দিয়ে দেখো। তোমার এই অবস্থা হয়েছে, তুমি আমাকে একটাবার জানাবে না? রাগ দেখিয়ে জানতে চাইল রিহান। অর্ষা কয়েক সেকেন্ড নীরব থেকে রিহানকে বোঝার চেষ্টা করলো। 5 দিন পর আজ সকালে নিজেই ফোন করে দেখা করতে বলেছে। অর্ষা বলেছে যে আজ ঐশীর এঙ্গেজমেন্ট, সে হয়তো দেখা করতে পারবে না,
কিন্তু রিহান বেশ জোর করেছে দেখা করার জন্য। এজন্য সে এত সকালে এসেছে দেখা করতে। রিহানও পরিস্থিতি বুঝে রাজি হয়ে গেছে। চুপ করে আছো কেন? রিহানের প্রশ্নে অর্ষা অন্যদিকে তাকিয়ে বলল, তোমার কি আমার খবর রাখার মতো সময় আছে রিহান? সময় নেই মানে? মানে আমি জানতে চাচ্ছি আমার প্রায়োরিটি কি আদৌ আছে তোমার কাছে? অবশ্যই তোমার প্রায়োরিটি আছে আমার কাছে। আমি তোমাকে ভালোবাসি। আমি কাজের জন্য বিজি থাকি, এজন্য হয়তো তোমাকে ঠিকঠাক সময় দিতে পারি না, এটা আমিও অস্বীকার করি, কিন্তু ভালো তো বাসি। তাই আমি কেন সেটা ফিল করতে পারি না তাহলে? আমার কেন মনে হয় তুমি আমাকে অপশন হিসেবে তোমার জীবনে রেখে দিয়েছো? রিহান অর্ষার মুখের দিকে নিষ্পলক কয়েক সেকেন্ড তাকিয়ে থেকে দীর্ঘশ্বাস নিল। অর্ষার হাত ধরে বলল, আমি সরি সেদিনই ঘটনাটির জন্য। আসলে কাজের এত প্রেশার এখন, আর জানোই তো আমাদের লাইফ সম্পর্কে সবেমাত্র আমার ক্যারিয়ার একটু একটু তৈরি হচ্ছে। এখন যদি কেউ আমাদের এভাবে দেখে ফেলতো তাহলে এটা নিয়ে নানান ধরনের ঘটনা তৈরি হতো। তুমি আমায় ভালোবাসো, আর নিজের ভালোবাসাকে সবার সামনে স্বীকার করতে এত কিসের ভয় তোমার? ভয় না, বোঝানোর চেষ্টা করো। হ্যাঁ বুঝি, সবই বুঝি আমি। তুমি এখন সেলিব্রিটি, অনেক কিছুই তোমায় মেইনটেইন করে চলতে হয়, সতর্ক সতর্ক থাকতে হয়। তাই বলে এতটাই যে তোমার গার্লফ্রেন্ড এসে তোমাকে সারপ্রাইজও দিতে পারবে না? আসলে সরি বলা দরকার আমার। আমি সবসময় অবুঝের মতো আচরণ করি। রিহান এবার জড়িয়ে ধরল অর্ষাকে, বলল, প্লিজ আর রাগ করে থেকো না। তুমি এভাবে গাল ফুলিয়ে থাকলে কি আমার ভালো লাগবে বলো? আমি রাগ করে নেই। রিহান অর্ষার গাল টেনে দিয়ে বলল, লক্ষ্মী বাচ্চা, কিন্তু এত করে বলার পরও তুমি নিজের খেয়াল রাখো না কেন? কিভাবে চলাফেরা করো যে পড়ে যাও? এখন যদি চোখের কোনো ক্ষতি হতো? হলে হতো। কি ব্যাপার, এখনো তোমার রাগ কমেনি? অর্ষা চুপ করে আছে। রিহান বলল, ব্যথা করছে না? আসো একটা চুমো দেই। বলে রিহান অর্ষার চোখের কাছে ঠোঁট এগিয়ে নিচ্ছিল। অর্ষা বাধা দিল রিহানকে। কেমন যেন বিরক্ত লাগছে তার। মনে হচ্ছে রিহানের ভালোবাসা সবটাই নাটক। কেন এমন মনে হচ্ছে কে জানে। তবে রিহান নিজেই যেন দুজনের মধ্যে হওয়া দূরত্বটাকে প্রশ্রয় দিয়েছে, যে কারণে অর্ষা বিরক্ত বোধ করছে। অর্ষা সরে গিয়ে বলল, এত আহ্লাদ দেখাতে হবে না, উল্টো ব্যথা আরো বেশি পাবো। আমার এখন যেতে। অর্ষার কথা শেষ হওয়ার আগেই তার ফোন বেজে উঠল। বাবা কল করেছে। সে ফোন রিসিভ করে বলল, এই তো আসছি আমি। কথা শেষে রিহানকে বলল, যেতে হবে। ঠিক আছে চলো, পৌঁছে দিচ্ছি। অর্ষা মাথা নাড়ল। রিহান প্রাইভেট কার কিনেছে গত মাসে। আগে বাইকে করে অর্ষাকে নিয়ে ঘুরলো, এখন দেখা করতে আসলে কার নিয়ে আসে, হয়তো সেফটির জন্যই। ড্রাইভ করতে করতে রিহান বলল, কাল আমার একটা গানের শো আছে, ভাবছিলাম তোমাকে নিয়ে যাবো, কিন্তু এখন তোমার চোখের যে অবস্থা, মানুষ কিনা কি ভাববে। এখন আমাকে দেখতে খুবই বাজে লাগছে, আমি জানি। আমি যাব না, টেনশন করো না। আমি আসলে ওভাবে বলতে চাইনি অর্ষা। একটা গান শোনাও তো, অনেক দিন হলো তোমার গান শুনি না। এই প্রসঙ্গে অর্ষা আর কোনো কথা বলতে চাইছে না। যদিও রিহানের কথায় সে যথেষ্ট কষ্ট পেয়েছে, তবুও সে নিজেকে স্বাভাবিক রাখলো, কথা বাড়াতে চাইল না। প্রসঙ্গ বদলানোর জন্য রিহানকে গান গাইতে বলল। রিহানও আর কথা বাড়ায়নি, অর্ষার পছন্দের একটা গান শুনিয়েছে। বাড়ির একটু দূরেই অর্ষাকে নামিয়ে দিল সে। অর্ষা গাড়ি থেকে নেমে বলল, তোমার জন্য মাঝে মাঝে আমার খুব মায়া হয়, এত সুন্দর তুমি, কেন যে আমার মতো একটা মেয়েকে ভালোবাসতে গেলে। কথাগুলো বলে নিজেই হাসলো অর্ষা, বিষাদের হাসি। রিহান তৎক্ষণাৎ কিছুই বলতে পারল না, শুধু চুপচাপ অর্ষার চলে যাওয়া দেখছিল। তামিমদের বাড়িতে পৌঁছে দেখলো মোটামুটি ভালোই আয়োজন করেছে তারা। বাড়ির ভেতরটা লাইটিং, ফুল আর বেলুন দিয়ে সাজিয়েছে। তামিমের অনেক ফ্রেন্ডও এসেছে আজ। শুধু পরিবার বলতে আহনাফের বাবা মা এসেছে, আর ছিল তামিম ও অর্ষার বাড়ির লোকজন। ড্রয়িং রুমে বসার পর আহনাফের সাথে একবার চোখাচোখি হলো অর্ষার। কেমন যেন গাম্ভীর্যপূর্ণ লাগছে আজ আহনাফকে, তবে একদমই চুপচাপ। এই লোক যে সেদিন তার সাথে এত কথা বলেছে, এটা এখন নিজের কাছে বিশ্বাস করতে কষ্ট হচ্ছে। হঠাৎ করে রিহানের কথা মনে পড়ে সে উদাস হয়ে গেল, ভেতরে ভেতরে ছটফট করতে লাগলো। অস্থির লাগছিল ভীষণ। দিন দিন তার মানসিক শান্তি হারিয়ে যাচ্ছে। অনেক চেষ্টা করতে লাগলো সে আপাতত এসব চিন্তা মাথা থেকে বের করার জন্য। সবার হইচই, হাসি, আনন্দে কিছুটা সম্ভবও হলো। সবাই যখন ব্যস্ত ছিল তখন আহনাফের মুখোমুখি হলো সে। আহনাফের মুখে কোনো হাসি নেই, তবে অর্ষাকে সে এমন একটা কথা বলল যে তার মুখে বিস্ময় হাওয়া হওয়ার উপক্রম। বেশি সময় নেয়নি আহনাফ, গম্ভীর হয়েই বলেছে, আপনার চোখের পাশে হওয়া ওই কালশিটে দাগটার জন্যই বোধহয় আপনার সৌন্দর্য
কয়েক গুণ বেড়ে গিয়েছে। সুন্দর লাগছে আপনাকে। নির্বাক ভঙ্গিতে অবাক হয়ে সে আহনাফের চলে যাওয়া দেখল। মনে পড়ে গেল রিহানের বলা কথাটিও। রিহান, যাকে সে ভালোবাসে, যার সাথে তার প্রণয়ের সম্পর্ক, সেই মানুষটাই তাকে বলেছে তারই অবস্থার জন্য শোতে নিয়ে যাওয়াটা ঠিক হবে না। মানুষ নানান ধরনের কথা বলবে, যার উত্তর এক কথায় দাঁড়ায় অর্ষাকে কুৎসিত, অসুন্দর ও বিশ্রী লাগছে। রিহানের ইমেজের ব্যাপার। যদিও সে অর্ষাকে গার্লফ্রেন্ড বলে পরিচয় করিয়ে দিত না, বড়জোর বলতো ফ্রেন্ড। এ তো রিহানের কত বাহানা, কত আপত্তি। আর এই আহনাফ নাটক লোকটা কি বলে গেল? কালশিটের দাগটাই তার সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে। মানুষে মানুষেও তাদের চিন্তাভাবনা এতটা বৈচিত্র্যময় কেন? ব্যস্ততার মাঝেই সাজেদা বেগম অর্ষার কাছে এলেন। আচানক হাত ধরায় অর্ষা কিছুটা চমকে গেল। তার মনোযোগ তামিম এবং ঐশীর দিকে ছিল বলে এই ভয়টুকু পেয়েছে। পরক্ষণেই সাজেদা বেগমকে দেখে মুচকি হাসল সে। সাজেদা বেগম আলতো করে অর্ষার চোখের পাশটায় হাত বুলালেন, আহত স্বরে বললেন, এখনো সারেনি? অর্ষা মৃদু হেসে বলল, ছেড়ে গেছে তো, শুধু দাগটাই আছে। চলে যাবে? কেমন আছেন আপনি? ভালো আছি মা, তুমি কেমন আছো? আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। দুজনে কিছুক্ষণ টুকটাক আরও কথা বলছিল। তখন অর্থি সেখানে উপস্থিত হয়ে বলল, বড় আপু তোমার ডাকে। অর্ষা সাজেদা বেগমের দিকে তাকালো। তিনি ওর মাথায় হাত বুলিয়ে বললেন, যাও, পরে কথা হবে। অর্ষা হেসে অর্থির সঙ্গে চলে গেল। ঐশী দাঁড়িয়েছিল সিঁড়ির কাছে। ড্রয়িং রুমে এখন শুধু বড়দের আলাপ আলোচনা। শেষ সময় তামিমের বড় চাচা চাচি, কাজিন এবং আর কিছু ঘনিষ্ঠ প্রতিবেশীও এসেছে, আয়োজনে যোগদান করেছেন। অর্ষা আসতেই ঐশী বলল, চল। কোথায়? জানতে চাইল অর্ষা। ছাদে। এই শীতের মধ্যে ছাদে কেন? ছাদেও নাকি কিসের আয়োজন করেছে, সবাই অপেক্ষা করছে, চল। তোর যেতে হয় যা, আমি এই শীতের মধ্যে ছাদে যাব না। অর্ষা, তামিম কি ভাববে বলতো? তাছাড়া এখানে সবাই মুরব্বি বসে আলোচনা করছে, এখানে তুই কি করবি? কথা না বাড়িয়ে চল এখন। অর্থিও অর্ষার হাত ধরে টানতে টানতে বলল, আপু চলো তো। অগত্যা অর্ষাকে যেতে হলো। তিন বোন যখন একত্রে ছাদে পৌঁছালো তখন মুগ্ধতায় তিনজনেরই চোখ ভরে গেল। ছাদটা খুব বেশি বড় নয়, আবার খুব বেশি ছোটও না, মাঝারি ধরনের বলা যায়। চারিদিকে ইটের রেলিং করা। একপাশে রয়েছে পরিচিত অনেক ফুল ও ফলের গাছ। গাছগুলোতে এখন বিভিন্ন রকমের ঝাড়বাতি জ্বলছে। ছাদের অন্য সাইডে ফ্লোরিং করে বসার জায়গা বানানো হয়েছে। গায়ে দেওয়ার জন্য অনেকগুলো কম্বলও ভাঁজ করে একপাশে রাখা আছে। কয়েকটা কম্বল আবার অনেকে খুলে পায়ের উপর দিয়ে রেখেছে। বসার জায়গাটুকুতেও রয়েছে লাইটিং, ফুল ও বেলুন। বাতাসে বেলুনের জোড়াগুলো এদিক ওদিক করছিল। অর্থি তো আনন্দে লাফিয়ে উঠে বলল, এত সুন্দর। তামিম ওদের দেখে এগিয়ে এলো। হাতটা ঐশীর দিকে বাড়িয়ে দিয়ে মৃদু স্বরে বলল, ওয়েলকাম মাই কুইন। লজ্জায় হোক বা শীতে ঐশীর কাঁপান্বিত ভাব লক্ষ্য করছিল অর্ষা। তিন বোন তামিমের সাথে গিয়ে বসলো জায়গাটিতে। বাকিরাও সবাই এখানেই বসে আছে। তামিম ওর সব বন্ধু বান্ধব এবং কাজিনদের সাথে পরিচয় করিয়ে দিল। অফিসের কয়েকজন কলিগও ছিল এখানে, তবে আহনাফ অনুপস্থিত। লোকটা কি চলে গেছে? নিচে তো তার বাবা মা আছে, তাহলে কি জানি, গেলে যেতেও পারে। অর্ষার বিষয়টা ঘাটালো না। তামিম ঐশীকে জিজ্ঞেস করলো, জায়গাটা ভালো লেগেছে? ঐশী লজ্জায় নতজানু হয়ে মাথা নাড়ালো। তামিমের বন্ধুরা তখন একজোট হয়ে হেসে বলল, সব ক্রেডিট কিন্তু আমাদের ভাবির, জায়গাটা আমরা সাজিয়েছি। তামিম বলল, আচ্ছা, তোরা সাজিয়েছিস বলে এখন সব ক্রেডিট তোদের হয়ে গেল? প্ল্যানিং কার ছিল শুনি? বন্ধুদের মধ্যে তখন একজন বলল, বইয়ের সামনে এত ভাব নিও না বাবু, প্ল্যান তোমার একার ছিল না, আহানাপেরও ভূমিকা আছে এখানে। তো আমি কখন এটার অস্বীকার করলাম? আমি কি তোদের মতো নিমখারাম নাকি? খবরদার আমাদের পচাবি না, বাবির সামনে কিন্তু সব পাস করে দিব।
কি ফাঁস করবি কর। তামিম ভয় পায় না কাউকে। আমাদের সামনে তো বাঘ সাজবি, বিড়াল তো হবি বউয়ের সামনে। তামিম রেগে তাকাতেই ওরা হেসে বলল, আচ্ছা, আমরা ঝগড়াঝাটি পরে করব, চল এখন আড্ডা শুরু করা যাক। প্রথমে গান দিয়ে শুরু করি, এরপর ট্রুথ অ্যান্ড ডেয়ার গেম খেলে শেষ করব। কি বলিস তোরা? একজন বলল কথাগুলো, বাকিরা তার সাথে সহমত পোষণ করলো। এর মধ্যে অনেকেই আগে থেকে বলে দিতে লাগলো যে আমি কিন্তু গান টান পারি না, আমি গাবো না, বলে দিচ্ছি। তামিম বলল, আই থিঙ্ক আমার চেয়ে বাজে গান এখানে তোরা কেউ গাস না। আমি যদি আমার হবু বউয়ের সামনে এই ভয়েস নিয়ে গান গাইতে পারি, তাহলে তোরা পারবি না কেন? এক কলি হলেও গাইতে হবে। তাছাড়া এখানে কেউ আমরা প্রফেশনাল নই, সো এত ভেবে চিন্তে গাইতে হবে না। আমরা জাস্ট সবাই একসাথে সময়টা উপভোগ করব, এই যা। তামিমের লম্বা বক্তব্যের পর কেউ আর দ্বিরুক্তি করল না। তামিমও একপাশে ভালো মতো বসে বলল, প্রথমে কে গাইবি? অর্থি হাত তুলে বলল, আমি। সবাই মুচকি হাসতে হাসতে হাততালি দিয়ে অর্থিকে উৎসাহ দিল। হাততালি থামার পর অর্থি চমৎকার একটা রবীন্দ্রসঙ্গীত গেয়ে শোনালো সবাইকে। অর্থির কণ্ঠে এত সুন্দর রবীন্দ্রসঙ্গীত শুনে সবাই রীতিমতো বিস্মিত। একজন তো বিস্ময় লুকিয়ে রাখতে না পেরে বলেই ফেলল, তুমি কি গান শিখো অর্থি? অর্থি দুদিকে মাথা নাড়িয়ে বলল, না। তাহলে এত চমৎকার করে গাইলে কি করে, তাও আবার রবীন্দ্রসঙ্গীত? অর্থি অর্ষার দিকে তাকিয়ে বলল, আপুর সাথে গাইতে গাইতে শিখে গেছি। আপু তো আরো সুন্দর করে গান গায়। সবার নজর গিয়ে পড়ল এবার অর্ষার দিকে। অর্ষা কিছুটা লজ্জা পেয়ে বলল, অযথাই ও আগ বাড়িয়ে বলছে সব। ঐশী তখন বাদ সেজে বলল, মিথ্যে বলছিস কেন? অর্থি যা বলেছে সত্যিই তো বলেছে। এরপর সে সবার দিকে তাকিয়ে বলল, আসলেই অর্ষা অনেক ভালো গান করে, ওর গানের গলা অনেক সুন্দর, গানের জন্য অনেক পুরস্কারও পেয়েছে। অর্ষা চোখ পাকিয়ে বলল, আপু, এবার উপস্থিত সবাই অর্ষার গান শোনার জন্য উতলা হয়ে পড়ল। এত মানুষের উতলা ভাব দেখে অর্ষার কেন জানি নার্ভাস লাগছে। সে এটা বলেছেও, কিন্তু সবাই এমনভাবে জোরাজোরি করছে যে অর্ষা বাধ্য হয়েই গান গাওয়ার জন্য রাজি হয়ে গেল। কয়েক সেকেন্ড চুপ করে থেকে সে নিজের মতো করে গাইতে শুরু করলো, ঠিক এমন এভাবে তুই থেকে যা স্বভাবে, আমি বুঝেছি ক্ষতি নেই, আর তুই ছাড়া গতি নেই। ছুঁয়ে দে আঙুল, ছুঁয়ে দে আঙুল, ফুটে যাবে ফুল, ভিজে যাবে গা, কথা দেয়া থাক গেলে যাবি তুই চোখের বাহিরে না। আহনাফ ছাদের অন্য পাশে দাঁড়িয়ে আছে। সবার থেকে দূরে থাকার কারণ হচ্ছে সুপ্তি। তামিম অফিসের কয়েকজন কলিগকে দাওয়াত দিয়েছিল, ছেলে মেয়ে উভয়কেই। তবে আহনাফের সাথে সুপ্তির সম্পর্ক নেই বলে সে সুপ্তিকে দাওয়াত করেনি। তবে সুপ্তি বাকি কলিগদের সাথে এখানে এসে উপস্থিত হয়েছে বলাই বাহুল্য যে বিনা দাওয়াতেই, যেটা তামিম কিংবা আহনাফ কারোরই ধারণা ছিল না। এখন একটা মানুষ বিনা দাওয়াতে এলেও তো তাকে মুখের উপর চলে যেতে বলা যায় না। আফটার অল সে আবার পরিচিত। আহনাফ সুপ্তির আগমনে প্রচণ্ড বিক্ষুব্ধ হলেও তামিম স্বাভাবিক থেকেছে, কাউকে কিছু বুঝতে দেয়নি, কারণ অনুষ্ঠানটা তো তার বাসাতেই হচ্ছে। সুপ্তি এখানে এসেছে মূলত আহনাফের সাথে কথা বলার জন্যই। অফিসে এসে আহনাফের ধারে কাছেও যেতে পারে না, এড়িয়ে চলে। ভেবেছিল এখানে এসে অন্তত কথা বলার সুযোগ পাবে, যেভাবেই হোক কথা বলে আহনাফকে কনভিন্স করে ফেলবে। কিন্তু তার ধারণাকে সম্পূর্ণ ভুল প্রমাণিত করেছে আহনাফ। এখানেও সে সুপ্তিকে এড়িয়ে চলছে, মুখোমুখিও পর্যন্ত হয়নি। সে চলেই যেত যদি না এঙ্গেজমেন্টটা তামিমের হতো। ওই মেয়ের জন্য তো আর সে নিজের কাছের বন্ধুকে কষ্ট দিতে পারে না।
তাই সে সুপ্তিকে এড়িয়ে চলতে আড্ডায় যোগদান করেনি। তামিমের কথা রাখতে ছাদে এলেও সে দূরে সবার আড়ালে একাকী দাঁড়িয়ে আছে। এখান থেকে ওদের কথোপকথন সব শোনা না গেলেও গান শুনতে পাচ্ছিল। অর্থির গাওয়া গানও সে শুনেছে। গানটা যে অর্থি গেয়েছে এটা বুঝে সে অর্থির বাচ্চা বাচ্চা ভয়েস শুনি, কিন্তু অর্ষার গান শুনে সে একটু না, বেশ অনেকটাই কৌতূহলী হয়ে উঠল। এত স্বচ্ছ ভয়েস। সে কৌতূহল দমিয়ে রাখতে না পেরে অন্ধকার থেকে এক পা দুপা করে বেরিয়ে আড্ডার জায়গায় এগিয়ে যেতে লাগলো। সাদা শার্ট ও কালো স্যুটে তাকে এত সুন্দর লাগছিল যে সুপ্তি চোখই সরাতে পারছে না। এতক্ষণ পর আহনাফকে দেখতে পেয়ে তার ভীষণ আনন্দও হচ্ছিল। আহনাফ যখন প্যান্টের পকেটে দুহাত ঢুকিয়ে একটু একটু করে এগিয়ে আসছিল, সুপ্তির ইচ্ছে করছিল দৌড়ে গিয়ে আহনাফকে জড়িয়ে ধরতে। তবে আহনাফের মন কিংবা দৃষ্টি কোনোটাই মোটেও সুপ্তির দিকে নেই। সে তো কেবল মুগ্ধ নয়নে মগ্ন হয়ে অর্ষাকে দেখছিল এবং ওর মিষ্টি সুরের গান শ্রবণ করছিল। অর্ষার দৃষ্টি নত তার মুঠো করে রাখা হাতের দিকে। সে নিজের মনেই গাইছিল তখনও। অর্ষার গান শেষ হলে হাততালিতে ভরে গেল চারপাশটা। অর্থি উৎফুল্ল হয়ে বলল, দেখেছেন সবাই, আমি সত্যি বলছিলাম না? সবাই অর্থির সাথে সহমত হলো। আহনাফ যেভাবে এসেছিল আবার সেভাবেই চলে গেল। বাকিরা ডাকলেও সে আসেনি। তামিম বিষয়টা এড়িয়ে যেতে বলল, এবার কার গানের পালা, শুরু কর। এরপর গান গাইল তামিমের এক বন্ধু। সেই সুযোগে সুপ্তি উঠে গেল আহনাফের কাছে, পেছন থেকে ডাকলো, আহনাফ। সুপ্তির কণ্ঠ শুনে মেজাজ বিগড়ে গেল আহনাফের। পিছু ফিরে দাঁত মুখ খিসে বলল, সমস্যা কি তোমার? বলেছিলাম না আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করবে না? আমাকে কি একটাবার ক্ষমা করা যায় না? না, যায় না। প্লিজ। এটা তামিমের বাসা না হলে আর অনুষ্ঠান না থাকলে ঠিক কিভাবে যে তুমি অপমানিত হতে ভাবতেও পারছো না। সো প্লিজ কোনো সিন ক্রিয়েট করতে বাধ্য করো না আমায়, আর নিজেও করো না। আমায় অপমান করে যদি তুমি শান্তি পাও তাহলে করো, আমার কোনো আপত্তি নেই। তবুও শেষবারের মতো আমায় ক্ষমা করে দাও, একটা সুযোগ দাও। সুযোগ তো দিয়েছিলাম তোমায়, ছবিটা নিয়ে এক্সপ্লেইন করতে বলেছিলাম, করেছিলে। ওকে ফাইন, চলো তোমাকে আরেকটা সুযোগ দিচ্ছি। তুমি তো আমাকে ভালোবাসো, রাইট? হ্যাঁ। ওই ছবিটায় তুমি যেমন ক্লোজ ছিলে ওই ছেলের সঙ্গে, তোমার সাথে কি আমি এতটাও ক্লোজ হয়েছি কখনো? সুপ্তি কিছুক্ষণ চুপ করে থেকে বলল, না। তাহলে আমি তোমার বয়ফ্রেন্ড থাকা সত্ত্বেও তুমি আরেকটা ছেলেকে কিভাবে চুমু দিতে পারো, তাও আবার কোলে বসে? শুধু এটুকুই এনাফ না, এটা আবার ছবি তুলেও রেখেছো। এর মানেটা কি দাঁড়ালো তাহলে? ভালোবাসবে আমাকে আর শরীর? একটু থেমে বলল, তোমাকে বাজে কথা বলতেও আমার মুখে লাগে। প্লিজ যাও এখান থেকে, ঘৃণা লাগে আমার তোমাকে দেখলে এখন। সুপ্তির চোখ ছলছল করছে। আহনাফ বিরক্ত হয়ে বলল, এক সময় এই চোখে পানি দেখলে আমার কষ্ট হতো, আর এখন হয় করুণা। না, তোমার প্রতি নয়, আমার নিজের প্রতি আমার করুণা হয়, কারণ আমি তোমার মতো একটা মেয়েকে ভালোবেসেছিলাম। সুপ্তিকে এবার আর যেতে বলল না। আহনাফ নিজেই ছাদ থেকে নিচে নেমে গেল। ওর চলে যাওয়া দেখে তামিম বুঝতে পেরেছে ঘটনা উল্টাপাল্টা কিছু একটা ঘটেছে, তাই সেও নিচে নামলো আহনাফের সাথে কথা বলার জন্য। গানের আড্ডা শেষ হতে হতে প্রায় রাত 10টা বেজে গেছে। ট্রুথ অ্যান্ড ডিয়ার গেম আর খেলা হলো না। শীতের রাত, 10টা মানেই অনেক রাত। সবাইকে বাড়ি ফিরতে হবে। অর্থি ঐশীর কোলে মাথা রেখে ঘুমিয়ে গেছে অনেকক্ষণ। তামিম ঘুমন্ত অর্থিকে কোলে নিয়ে নিচে নামলো। একে একে সবাই বিদায় নেওয়ার পর অর্ষার পরিবার এবার বিদায় নেওয়ার জন্য উঠে দাঁড়ালো। তামিমের বাবা মা আজ রাতটা অনেকবার থেকে যেতে বললেও ওসমান আলম রাজি হলেন না। এর মধ্যে অর্থির ঘুম ভেঙে গেছে। তার পায়ে জুতা নেই, ছাদে রেখে এসেছে। তাই অর্ষা গেল ছাদে জুতা আনতে। ঐশী অর্থিকে ওয়াশরুমে নিয়ে গেল। অর্ষা ছাদে গিয়ে জুতা নিতে গিয়ে দেখলো আহনাফ ছাদে একা দাঁড়িয়ে আছে। সে না দাঁড়িয়ে সরাসরি চলে গেল যেখানে এতক্ষণ সবাই বসেছিল। আহনাফ ওকে দেখে বলল, কিছু খুঁজছেন? অর্থির জুতা নিতে এসেছি। ও, চলে যাচ্ছেন আপনারা? হ্যাঁ, আপনি এখানে একা দাঁড়িয়ে আছেন কেন? এমনি। আপনি কিন্তু দারুণ গান করেন।
অর্ষা মৃদু হেসে বলল। থ্যাংক ইউ, কিন্তু আপনি আড্ডায় আসেননি কেন? আহনাফ কোনো রাগঢাক না রেখেই বলল। আমি অপছন্দের মানুষদের সামনে থাকতে পারি না। মানে? আহনাফ ছাদ থেকে নেমে যাওয়ার পর সুপ্তিকে চোখ মুছতে মুছতে আসতে দেখেছিল অর্ষা। সেখান থেকে আন্দাজ করেছিল হয়তো আহনাফের সাথেই কিছু হয়েছে বা মনোমালিন্য। তবে এই ব্যাপারে সে আহনাফকে সরাসরি কিছু জিজ্ঞেস করলো না। আহনাফ এবারও কিছু না লুকিয়ে বলল। আমার এক্স গার্লফ্রেন্ড ছিল। সুপ্তি আপুর কথা বলছেন? আহনাফ অর্ষার দিকে একবার তাকালো, এরপর ফের দৃষ্টি সরিয়ে নিয়ে বলল। হুম, চিনেন? না, তামিম ভাইয়া তখন পরিচয় করিয়ে দিয়েছিল সবার সাথে, নামটা তখনই জেনেছি। আর আপনি যখন ছাদ থেকে নেমে গিয়েছিলেন তখন সুপ্তি আপু কাঁদতে কাঁদতে আসছিল। কিছু হয়েছিল কি? নাথিং, ব্রেকআপ হয়েছে, বেশি দিন হয়নি আর কি। যেদিন ভাঙচুর করলেন সেদিন হুম। ব্রেকআপ হয়ে গেছে? তাহলে এখন সে কি চাচ্ছে? সুযোগ। সুযোগ চাইলে দিচ্ছেন না কেন? যদিও জানি না সে কি ভুল করেছে, ভুল তো করেনি। তবে শি চিটেড উইথ মি। অর্ষা চুপ হয়ে গেল। প্রতারণার শব্দটাকে সে ভয় পায় আজকাল। কেন ভয় পায় কে জানে। আহনাফ ফাঁকা হাসি দিয়ে বলল। প্রতারককে কি ক্ষমা করা যায়? প্রতারণা করে আবার ফিরে কেন আসছে? হু নোস। আর তাছাড়া একটা কথা আছে না, আমরা সবাই একদিন বুঝি, কিন্তু হারানোর পর। কথাটা শোনার সঙ্গে সঙ্গে অর্ষার চোখের দৃশ্যপটে কেন জানি রিহানের মুখটা ভেসে উঠল। অর্ষা অনেক দিন বাদে আজ ভার্সিটিতে এসেছে। ওর আগমনে সবচেয়ে বেশি খুশি হয়েছে শম্পা। অর্ষার ভার্সিটিতে সবচেয়ে প্রিয় বান্ধবী সে। স্কুলের বেস্ট ফ্রেন্ড অর্ষা থাকলেও দেখা সাক্ষাৎ কিংবা কথা হয় খুবই কম। অবশ্য এমন হওয়াটাও অস্বাভাবিক নয়। বিয়ে হয়ে গেলে একটা মেয়ের জীবনে তখন অনেক পরিবর্তন ঘটে। কলেজ পর্যন্ত একসাথে পড়ার পর বেস্ট ফ্রেন্ড মিনির বিয়ে হয়ে গেছে। পড়াশোনা এখনও কন্টিনিউ রাখলেও ক্লাস করা হয় না। শম্পা অর্ষাকে দেখেই বসা থেকে উঠে এসে শক্ত করে জাপটে ধরল। নিজের উপর ভারসাম্য রাখতে না পেরে কয়েকবার পিছিয়ে গেল অর্ষা। হেসে সেও জড়িয়ে ধরে বলল। পড়ে যাব তো। পড়বি না? তোকে ধরার জন্য কত আশিক আছে এখানে। ফালতু কথা বলবি না তো সব সময়। ফালতু কথা বলিস নাকি সত্যি কথা বলি? সেটা তুই জানিস। এতদিন আসিসনি, কত মিস করেছি জানিস। এত দূর আসতে ভালো লাগে না, কিন্তু তুই আপুর এঙ্গেজমেন্টে না এসে কাজটা ভালো করিসনি। বাসায় ম্যানেজ করতে পারিনি রে, সরি। তবে বিয়ে মিস করবো না, প্রমিস। মিস করতে দিলে তো তুলে নিয়ে যাব। এ তুলে নিয়ে গিয়ে কি হবে? তোর তো আর ভাই নাই, থাকলে না হয় একটা কথা ছিল। একটু থেমে শম্পা উল্লাসিত স্বরে বলল। ভালো কথা, তোর দুলা ভাইয়ের কোনো ছোট ভাইটাই নাই? অর্ষা ঠোঁট উল্টে বলল। না, সে একাই, বোন আছে একটা ছোট, বিয়ে হয়ে গেছে। ছোট বাবু আছে আপুর, তাই শীতের মধ্যে আসেনি। শ্বশুর শাশুড়ি নাকি আসতে দেয়নি। থাক, মেয়ে মানুষের ফিরিস্তি শুনে আমার কাজ নেই। আমার যে সিঙ্গেল মরতে হবে বুঝতেই পারছি। সিঙ্গেল কেন মরবি? তাছাড়া আর কি করব? নিজে একটা রিলেশন করিস, তারও কোনো ছোট ভাই নাই। ঐশী আপু বিয়ে করতেছে, তারও কোনো ছোট ভাই নাই। মানে একদম ঝাঁতা। অর্ষা হেসে বলল। এমনভাবে বলছিস মনে হয় দুনিয়াতে ছেলের খুব অভাব। শোন, ভাইয়ের অনেক সুন্দর সুন্দর বন্ধু আছে, বিয়েতে ট্রাই মারতে পারিস। সত্যি? হ্যাঁ। শম্পা হেসে ফেলল, বলল। আচ্ছা, সেসব পরে দেখা যাবে। ছবি তুলিসনি ভাইয়া আপুর? অবশ্যই। দেখা। অর্ষার শম্পা নিজেদের জায়গায় এসে বসতেই এতক্ষণ গল্প করছিল। অর্ষা ব্যাগ থেকে ফোন বের করে সবার ছবি দেখালো। ছবি দেখা শেষে শম্পা বলল। কি রে, রিহান ভাইয়ার ছবি দেখলাম না যে, দাওয়াত দিসনি? অর্ষার মনটা খারাপ হয়ে গেল। মলিন স্বরে বলল। বলেছিলাম কিন্তু আসেনি। কাজ আছে নাকি? ঘোড়ার ডিমের কাজ। একটা মানুষের তো ব্যস্ত থাকতে পারে। অর্ষা হাসার চেষ্টা করে বলল। পারে হয়তো, ওর লাইফ তো আর আমাদের মতো সাধারণ কোনো লাইফ নয়, তাই না? সে তো আবার সেলিব্রিটি। ড্যামিট, আমার মনে হয় কি জানিস? কি? সে তোকে ভালোবাসেই না।
মুখের উপর এমন একটা তিক্ত কথা শুনে বেশ কষ্ট লাগলো অর্ষার। হজম করতে পারছে না ঠিক। মাঝে মাঝে যে তার মনেও এমন প্রশ্ন আসে না ঠিক তা নয়, একাকী তার মনেও প্রশ্নগুলো আসে, কিন্তু যখনই রিহানের সাথে কাটানো ভালো মুহূর্তগুলোর কথা মনে পড়ে তখনই সে তার মনকে সামলে নেয়। রিহান তো আগে এমন ছিল না। আগে ঠিকমতো সময় দিত, কথা বলতো, দেখা করত। ওর ব্যস্ততা বেড়েছে ইদানিং, পরিবর্তন এসেছে সাথে। অর্ষাও রিহানের কথা মেনে নিয়েছে যে ব্যস্ততা ও কাজের চাপেই এর একমাত্র কারণ। অর্ষাকে চুপ করে থাকতে দেখে শম্পা বলল, যে ভালোবাসে সে হাজার ব্যস্ততার মাঝেও প্রিয় মানুষটার জন্য সময় বের করে। সময় দেওয়া না দেওয়া নির্ভর করে নিজের উপর। আমরা ওই মানুষদেরই সব সময় দেই যাদের গুরুত্ব আছে আমাদের জীবনে। বুঝতে পেরেছিস? এই বাদ দে তো এখন এসব কথা। আমি তো বাদই দিই সবসময়, কিন্তু আমি তোর ভালো চাই অর্ষা। তাই বারবার বলি যে পরে বেশি কষ্ট পাওয়ার চেয়ে আগেই নিজ থেকে সরে যা। অর্ষা বিষাদের হাসি হেসে বলল, বলা তো অনেক সহজ, কিন্তু করে দেখানো কঠিন। তোর জায়গায় আমি থাকলে আমিও হয়তো এই কথাগুলো অবলীলায় যে কাউকে বলে দিতে পারতাম, যেমনটা তুই, মা এবং আপু আমাকে সব সময় বলিস। কিন্তু তোদেরকে আমি কিভাবে বোঝাই যে আমি কেমন সিচুয়েশনে আছি? তোরা তো বলেই খালাস। রিহানকে আমি ছেড়ে দিব, এটা করা তো দূরে থাক, আমি ভাবতেও পারি না। ওকে ছাড়া আমি থাকতেই পারবো না। অর্ষা, আমি জানি তুই তাকে কতটা ভালোবাসিস, কিন্তু সে কি তোকে ভালোবাসার যথাযথ মূল্যায়ন করছে বল? সে তোকে দিনের পর দিন অবহেলা করে যাচ্ছে, ভালোবাসার অভিনয় করে যাচ্ছে, আর তুইও বোকার মতো সব সয়ে যাচ্ছিস। এভাবে আর কতদিন চলবে আমার বলতো? অর্ষা চুপ করে আছে। শম্পা বলল, আচ্ছা, তুই তাকে বিয়ের কথা বলেছিস? কি বলেছে ভাইয়া? এখন বিয়ে করতে পারবে না, আগে ক্যারিয়ার। শম্পা বিদ্রুপ করে হাসলো, বলল, হ্যাঁ, এতেও যদি তুই না বুঝিস। আচ্ছা যাই হোক, বাদ দে। দেখ এইভাবে যে কয়দিন যাই। দুজনে 4টা ক্লাস করে বেরিয়ে গেল ক্লাস থেকে। অনেক দিন পর দুজনের দেখা হয়েছে বিধায় আজ দুজনে একসাথে কিছুক্ষণ ঘুরবে। ওরা প্রথমেই দুপুরে খাওয়ার জন্য একটা নামি দামি রেস্টুরেন্টে গেল। যেহেতু শম্পা ঐশের এঙ্গেজমেন্টে আসতে পারেনি, তাই ওকে ট্রিট দেবে বলে ঠিক করেছে অর্ষা। দুই বান্ধবী খুশি মনে গল্প করতে করতে রেস্টুরেন্টে প্রবেশ করে, কিন্তু সেই হাসি হাওয়ায় মিলিয়ে যেতে খুব বেশি সময় লাগলো না। এই তো ওদের থেকে হাত 3 দূরে ছবি তোলার জন্য খুব সুন্দর একটা জায়গা আছে রেস্টুরেন্টে। দোলনা সহ চারপাশের সম্পূর্ণ জায়গাটুকু প্লাস্টিকের অর্কিড ফুল দিয়ে সাজানো। ওইখানে পাশাপাশি হাত ধরে ছবি তুলছে রিহান এবং অপরিচিত একটা মেয়ে। ওদের ছবি তুলে দিচ্ছিল অন্য একজন। অর্ষার বুক কষ্টে ফেটে যাচ্ছিল, মুখ থেকে কোনো শব্দ যেন বের হচ্ছিল না। ঠিক তেমনই আবার তার পাও চলছিল না। তার কষ্ট হয়তো ঠিকমতো ভাষাও সে প্রকাশ করতে পারবে না। শম্পা শক্ত করে অর্ষার এক হাত চেপে ধরল। ওদিকে অর্ষার 2 চোখ তখন অশ্রুতে টইটুম্বুর। সে ঝাপসা দৃষ্টিতে তাকিয়েছিল রিহানের হাতের দিকে। কোনোভাবেই তার মানতে ইচ্ছে করছিল না যে এটাই তার রিহান, তার ভালোবাসার মানুষ। ওরা ঠিক কতক্ষণ এভাবে দাঁড়িয়েছিল খেয়াল নেই, তবে বেশ কিছুক্ষণ পর রিহানের সাথে অর্ষার চোখাচোখি হলো। ততক্ষণে অর্ষার চোখ থেকে গাল বেয়ে অশ্রুধারা নেমেছে। রিহানকে বেশ অপ্রস্তুত দেখালো। কয়েক সেকেন্ড চুপ করে দাঁড়িয়ে থেকে এগিয়ে এলো অর্ষার কাছে, বলল, তুমি এখানে? অর্ষা ক্রন্দনরত স্বরে বলল, আমাকে এখানে আশা করো নিশ্চয়ই। রিহান চুপ করে আছে। অর্ষা বলল, এই তাহলে তোমার ব্যস্ততা, অথচ আমি। কথাটুকু সম্পূর্ণ বলতে পারল না অর্ষা, কান্নায় আটকে গেল। ঢোক গিলে ফুপিয়ে বলল, অথচ আমি তোমাকে বিশ্বাস করেছিলাম। তুমি আমাকে ভুল বুঝছো। আমি তোমার সাথে এটা নিয়ে পরে কথা বলবো। পরে কেন? যা বলার এখনই বলো, তা না হলে আর কখনো বলার দরকার নেই। তুমি কাঁদছো কেন? এখানে তো কাদার মধ্যে কিছু হয়নি। প্লিজ কান্না থামা, এখানে আমার পরিচিত মানুষজন আছে। রাইট, এখানে কাদার মতো কিছু হয়নি। সত্যি সত্যি কিছু হয়নি। থ্যাঙ্কস আমাকে আমার জায়গাটা দেখিয়ে দেওয়ার জন্য, আমার বিশ্বাসের মূল্য এভাবে দেওয়ার জন্য। এরপর সে হাতের উল্টো পিঠে চোখ মুছে বলল, বিশ্বাস যে কতটা দামি এটা তুমি ততদিন বুঝবে না যতদিন না কেউ তোমার বিশ্বাস ভেঙছে।
এরপর সে কাঁদতে কাঁদতে রেস্টুরেন্ট থেকে বের হয়ে আসে। বেরোনোর সময় গেটে আহনাফের মুখোমুখি হয় অর্ষা, তবে দাঁড়ালো না, তৎক্ষণাৎ চলে এলো সেখান থেকে। রেস্টুরেন্টের পাশেই একটা পাবলিক পার্ক আছে। সকালে আর বিকেলে অনেক মানুষজন থাকলেও এই দুপুরবেলা কোনো মানুষ নেই তেমন। একটা ফাঁকা জায়গায় গিয়ে অর্ষা হাঁটু গেড়ে ঘাসের উপর বসে পড়ে চিৎকার করে কাঁদতে লাগলো। ওর বুক ভাঙা কান্না দেখে শম্পা নিজেও নিজেকে সামলাতে পারল না। সে চাইতো অর্ষা সরে আসুক রিহানের জীবন থেকে, ভালো থাকার জন্যই, কিন্তু এভাবে হোক এটা চায়নি। সে অর্ষাকে জড়িয়ে ধরে নিজেও কেঁদে ফেলল। অর্ষার কান্নার গতি বেড়ে যায়। তার আহাজারি কি ওই মানুষ অবধি পৌঁছাবে কখনো? অর্ষা বাসায় ফিরেছে বিধ্বস্ত অবস্থায়, সাথে শম্পাও এসেছে। বাড়িতে আসার আগে অর্ষা বারবার করে বলে দিয়েছে বাসায় কিছু না বলতে।